Hello students, welcome to ChemDoubt family, a place for your chemistry problem, যেখানে তোমাদের কেমিস্ট্রি রিগার্ডিং সব রকম ডাউট ক্লিয়ার করা হবে। আজকের ক্লাসে উচ্চ মাধ্যমিকের WBT এর কোশ্চেন পেপার পার্ট বাই পার্ট সলভ করা হবে। চলো শুরু করা যাক। WBT এ মডেল কোশ্চেন পেপার 6 এর পার্ট এর ফিজিক্যাল অ্যান্ড ইনঅর্গানিক পার্ট আমরা করছি। দেখো একের এ নাম্বার কোশ্চেন কি বলেছে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলতে কি বোঝো। দেখো আমরা জানি যে বিশুদ্ধ দ্রাবকে যদি আমরা অনুদ্বায়ী দ্রাব যোগ করি তাহলে কি বাষ্পচাপের অবনমন হয়। এটাই আমরা বাষ্পচাপের অবনমন যেহেতু কলিগেটিভ প্রপার্টি, আমরা কি বলতে পারি, কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী দ্রাবের লঘু দ্রবণের যে বাষ্পচাপের অবনমনটা হবে সেটা ধরো আগে আমাদের বিশুদ্ধ দ্রাবকে ছিল P0, এখন সেটা হয়ে গেছে P, তাহলে কতটা অবনমন হলো, হ্রাস হলো P0 মাইনাস P। এটা কার রেসপেক্টে হয়েছে, আগে ছিল P0 তার রেসপেক্টে, তাহলে আমাদের আপেক্ষিক অবনমনের মানটা এটা। ঠিক, এবার দেখো এটা কি বলেছে, এর উষ্ণতা নির্ভরশীলতা। আমরা জানি এই রাউল্টের সূত্র কি বলে, এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি করে, ওই দ্রবণের দ্রাবের মোল ভগ্নাংশের সাথে কি সমান হয়। আর দেখো যে কোনো মোল ভগ্নাংশ টার্মটা কি একটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট একটা রাশি, তাহলে ও কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল নয়, তাহলে আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটাও উষ্ণতার উপরে নির্ভরশীল হবে না। দেখো কলয়েডের প্রস্তুতির দুটো রাসায়নিক বিক্রিয়া আমরা দেখো লিখতে বলেছে। এই অরিক ক্লোরাইডের সাথে তুমি ফর্মালডিহাইড এর সাথে বিক্রিয়া জল মিডিয়ামে যদি করো তাহলে দেখো এরকম করে আমাদের কি অরামের আমাদের কি গোল্ডের আমার এরকম সল তৈরি হয়, গোল্ডের সল তৈরি হয়। তাহলে এইটা কি একটা আমাদের কলয়েড তৈরির বিক্রিয়া। আর একটা দেখি H2S এর সাথে Br2 বিক্রিয়া করে আমাদের HBr তৈরি হয়, সাথে সালফার সল তৈরি হয়। এটাও একটা কলয়েড প্রস্তুতির একটা রাসায়নিক বিক্রিয়া। তারপরে দেখো কি বলেছে, আয়োডিনের বিজারণ ধর্ম। সাধারণত আয়োডিনের জারণ ধর্ম বিজারণ ধর্ম দুইই আছে। দেখো আয়োডিনের একটা বিজারণ ধর্ম দেখি, এই Ki এর সাথে Cl2 বিক্রিয়া করে KCl আর I2 তৈরি করেছে। দেখো এটা -1 থেকে 0-তে চলে গেছে, তাহলে আয়োডিনের কি হয়েছে, জারণ হয়েছে, আর Cl এর কি হয়েছে, বিজারণ হয়েছে। তার মানে এটা কি একটা মানে I- বা আয়োডিন একটা কি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করেছে। ঠিক, তারপরে অথবা দেখো কি বলেছে, ICl দ্বারা জলের আর্দ্র বিশ্লেষণ। ICl এর সাথে জলের মানে যদি জল আর্দ্র বিশ্লেষণ করো, ICl একটা কি, এটা কিন্তু একটা তোমার আন্তঃহ্যালোজেন মৌল। এদের সাথে যদি এই বিক্রিয়াটা করো এই ICl এর সাথে, এটা কি তৈরি করে দেবে, HCl আর HOI। ঠিক, এইটা তৈরি করে দেবে। তারপরে দেখো কি বলেছে, এই একটা জটিল যৌগ দিয়েছে, তার IUPAC নাম করতে বলেছে, ক্রোমিয়াম EN মানে ইথিলিন ডায়ামিন। ঠিক, বা কেউ ইথিলিন ডায়ামিন বলে, কেউ ইথেন 1,2 ডায়ামিনও বলে। ঠিক, তারপরে দেখো Cl2, তারপর বাইরে Cl, তার মানে এর যদি আমরা জারণ সংখ্যা বের করি আগে দেখো, তাহলে আমরা লিখতে পারি এটার জন্য ক্রোমিয়ামের জন্য X, ইথিলিন ডায়ামিন যেহেতু প্রসম সেই জন্য 0, ক্লোরিনের জন্য -1 করে 2। দেখো এই টোটালটার বাইরে কি আছে, Cl -1, তার মানে এটা কি হয়ে যাবে +1, তার মানে এটা লিখে দিলাম +1। তাহলে আমরা এখান থেকে x কত পাই, x = +3। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমাদের এখানে ক্লোরিন আগে আছে, তারপরে ইথিলিন, ই আগে না ক্লোরিন আগে, সি আগে, তার মানে কি লিখতে পারি, ডাইক্লোরিডো বিস ইথিলিন ডায়ামিন, তারপরে ক্রোমিয়াম 3 ক্লোরাইড। ঠিক, তারপরে দেখো কি বলেছে, যে দেখাও যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক। দেখো আমরা প্রারম্ভিক শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যেটা মাদার ইকুয়েশন আমরা লিখে নিতে পারি A0 - A = KT। আর কারোর যদি ডাইরেক্ট মনে থাকে যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে T12 = A0/2K, তাহলে ডাইরেক্ট সে লিখবে, আর না হলে আমরা এরকম করে বের করবো। দেখো T = T12 হলে A = কি হয়ে যাবে, A0/2। এ মানে কি ওই সময় কতটা বিক্রিয়ক পড়ে রয়েছে, দেখো অর্ধেকটা রিয়াকশন হয়ে গেলে কি বাকি অর্ধেকটা পড়ে থাকবে, A0টা কি আমাদের প্রারম্ভিক গাঢ়ত্ব, তাহলে এই ইকুয়েশনে পুট করে দিলে আমাদের কি হয়ে যাবে, দেখো এখানটায় বসিয়ে আমরা T12 = A0/2K পেয়ে যাব। ঠিক, তার মানে দেখো এই কেটা একটা কনস্ট্যান্ট, 2 একটা কনস্ট্যান্ট রাশি, তাহলে আমরা লিখতে পারি T12 = A0। ঠিক, তার মানে এটা কি প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক। তারপরে দেখো কি বলেছে, ব্র্যাভিস ল্যাটিসটা কি। দেখো ব্র্যাভিস ল্যাটিসটা হলো এমন স্বতন্ত্র ল্যাটিস, মানে ল্যাটিসের অনেক রকম ভাগ পড়েছিলাম, মানে মিনিমাম যেই ল্যাটিসগুলো দিয়ে আমরা পুরো কেলাসকে, যত রকমের কেলাস হয় সেগুলোকে তৈরি করতে পারি, সেরকম কতগুলো ল্যাটিস আছে আমাদের, টোটাল 14টা ব্র্যাভিস ল্যাটিস আছে, তার মধ্যে 7টা কিন্তু আদিম ব্র্যাভিস ল্যাটিস। এটা কিন্তু খুব তোমাদের জিজ্ঞেস করে। ঠিক, তারপরে দেখো তারপরে একটা অঙ্ক দিয়েছে কি, আয়রন
0.88 ও এই কেলাসে আয়রন 2+ আয়রন 3+, এটা কি একটা নন স্টয়সিওমেট্রিক একটা যৌগ, এইটাকে বার্থেলোডীয় যৌগও বলে, তাই না? যাদের মধ্যে স্টয়সিওমেট্রিটা কি ভগ্নাংশে থাকে সাধারণত বার্থেলোড এই ধরনের যৌগ প্রথম আবিষ্কার করেছিল। যাই হোক, দেখো এটা কি বলেছে যে এর মধ্যে ধরো আমরা ধরে নিলাম যে আয়রন 2+ রয়েছে এক্স, তার মানে বাকিটা কত রয়েছে, এটা 0.88, তো তাহলে বাকিটা কি 0.88 মাইনাস এক্স, আয়রন 3+ রয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা লিখতে পারি না, দেখো এক্স রয়েছে, এক্সের আধান কত +2, আর 0.88 মাইনাস এক্স মানে কি 3+, ওর আধান হলো 3, আর অক্সিজেনের আধান কত -2, দেখো এটা রয়েছে 1, তার মানে এটা টোটালটা করে বাইরে আমাদের কি কোনো আধান রয়েছে, নেই, তাহলে বাইরে =0, তাহলে এখান থেকে কি আমি এক্স এর মান পেয়ে গেলাম, দেখো এক্স = 0.64, দেখো 0.64 রয়েছে কতটার মধ্যে, 0.88 এর মধ্যে, তাহলে ওর পার্সেন্টেজ করি, 0.88 এর মধ্যে রয়েছে 0.64 × 100 করলে দেখো আমরা কি ওর পার্সেন্টেজ পেয়ে গেলাম। সেমভাবে দেখো তারপরেরটা কি তুমি ওই যে 0.88 মাইনাস এক্স করে সেটা বের করতে পারো, বা আমরা জানি কি, কারণ পুরোটা 100%, তার মধ্যে এতটা আমার আয়রন 2+ রয়েছে, তাহলে বাকিটা নিশ্চয়ই আমার আয়রন 3+ থাকবে। দেখো তাহলে আমি 100 থেকে এটা বিয়োগ করলাম, তোমরা ওইভাবেও করতে পারো, ঠিক। তারপরে দেখো আমরা কি করব, আমাদের একটা অঙ্ক দিয়েছে অথবা যে একটা মৌলের পারমাণবিক ভর বলে দিয়েছে, দেখো 2.7 × 10⁻² কিলোগ্রাম পার মোল, ঘনকাকার একক কোষে গঠন করে, এবং বলেছে যাদের বাহুর দৈর্ঘ্য 405 পিকোমিটার, ঠিক। দেখো এটা কিলোগ্রামে দিয়েছে, তার আমরা এসআইএ করবো, তো 10⁻12 মিটার হয়, 1 পিকোমিটার মানে 10⁻12, তাহলে আমি পিকোমিটার নিয়ে গেলাম। এবার তোমাকে কোষটার ঘনত্বও দিয়ে দিয়েছে, দেখো কি কিলোগ্রাম পার মিটার কিউব, এখানে মোল কিউব আছে, মোল ইনভার্সিটি আছে, এটা মিটার ইনভার্সিটি হবে, ঠিক। তারপরে দেখো তাহলে আমরা কি করতে পারি, দেখো পুরোটাই আমাদের এসআইএ করবো, আমরা জানি রো = বা কোষের ঘনত্ব = m × z / n^3, এমটা কি আমাদের কি বলে আণবিক ভর বা পারমাণবিক ভর বা আণবিক ভর, জেডটা কি ধরনের একক কোষ তার উপরে নির্ভর করবে, কি একক কোষে কণার সংখ্যা, এনটা কি অ্যাভোগাড্রো, আর এটা হলো আমাদের বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে আমাদের এইটা জানা, এইটা জানা, এইটা জানা, এইটা জানা, শুধুমাত্র জেডটা আননোন, তাহলে জেডটা আমরা এখানে সবার মান বসিয়ে দিয়ে জেডটা বের করে নিই, দেখলাম জেড চলে এলো আমাদের 4, তার মানে Z4 মানে একক কোষে কণার সংখ্যা 4, কাদের ক্ষেত্রে কোন ধরনের মানে কোন ধরনের সেলের ক্ষেত্রে এটা হয়, বা কোন ধরনের একক কোষের ক্ষেত্রে, পৃষ্ঠকেন্দ্রিকের বেলায় জেড এর মান 4, বা একক কোষে কণার সংখ্যার মান 4 হয়, দেহকেন্দ্রিকে হয় 2, আর সরলে হয় 1, ঠিক। বিয়ের 1 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে ইউরিয়ার একটা জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ 500 মিলিমিটার Hg দেওয়া আছে, এবং দ্রবণটিকে লঘু করলে এটা করা হয়েছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন অভিস্রবণ চাপটা দেওয়া আছে। এবার বলেছে কতটা লঘু করতে হবে, তাহলে আমরা দেখি দুটো টেম্পারেচারে আমরা দুটো অভিস্রবণ চাপ পাওয়ার কথা, তাহলে আমাদের যখন টেম্পারেচার 27 ছিল, তার মানে 300 কেলভিন, পাই = আমাদের দিয়ে দিয়েছে 500 mmHg, mmHg থেকে আমরা যদি এটিএমে যাই, দেখো 760 mmHg থেকে সমান 1 এটিএম, তাহলে 500 mmHg মানে কি 500/760 এটিএম, ঠিক। তাহলে দেখো আমরা এটিএমে কনভার্ট করে দিলাম, তাহলে পাই = CRT আমরা ভ্যান ডফের সূত্র থেকে পাই, তাহলে 500/760 এটিএম আমরা লিখলাম। এবার তারপরে তুমি করো = C × R এর মান 0.0821 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইন্টু টি এর মান আমরা পেয়ে গেছি 300 কেলভিন, এটা বসিয়ে আমরা এর গাঢ়ত্ব বা মোলারিটি কত পেলাম, C = 0.02671 মোল পার লিটার বা মোলারিটি পেলাম। এবার কি বলেছে যে আমাদের আরেকটা টেম্পারেচার কি 42, সেই টেম্পারেচার মানে 315 কেলভিন, ঠিক, 315 কেলভিন। এবার দেখো তখন আমাদের পাই প্রাইম মানে অভিস্রবণ চাপটা দিয়ে দিয়েছে 150 mmHg, তার মানে এটা 150 নয় 105 mmHg, তাহলে দেখো 105/760 এটিএম, ঠিক। তারপরে দেখো এটার মান আমরা এখানে বসিয়েছি, তাহলে আমরা দেখো সি প্রাইমটা আননোন মানে এখনকার গাঢ়ত্বটা আমরা জানি না, সেটা বের করে নিলাম। এবার দেখো তুমি এখনকার গাঢ়ত্ব আর আগের গাঢ়ত্ব, তার মানে আগের কতটা ছিল এত, এখন হয়েছে এতটা, তার মানে আগের গাঢ়ত্ব এখনকার গাঢ়ত্বের কত গুণ ছিল, দেখো আমরা ডিভাইড করে দিলাম 5 গুণ, তার মানে আমাদের 5 গুণ ডাইলুট করতে হবে, বা 5 টাইমস ডাইলুট করতে হবে, বা 5 টাইমস আমাদের লঘু করলে আমরা এই গাঢ়ত্বে পৌঁছতে পারবো, ঠিক। তারপরে দেখো কি বলেছে যে বিপরীত অভিস্রবণ পদ্ধতির প্রয়োগ নাকি, এবার বলেছে বিপরীত অভিস্রবণ সাধারণত কখন হয়,
এই যে এরকম অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথককৃত দুটি, যদি একটা ধরো বিশুদ্ধ জল আছে বা একটা কম গাঢ়ত্ব দ্রবণ আছে, একটা বেশি গাঢ়ত্ব দ্রবণ, ধরো আমরা এখানে অপশন নিয়েছি বিশুদ্ধ জল, এদিকে লবণাক্ত জল। এখানে কি হয়, অভিস্রবণ চাপের চেয়ে বেশি চাপ দিলে আমাদের কি হয়, সাধারণত বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্ব, মানে লবণাক্ত জল থেকে বিশুদ্ধ জলের দিকে শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবক মানে জলের স্বতঃস্ফূর্ত একটা কি গমন ঘটবে। ঠিক এই যে এই চাপের প্রভাবে, স্বতঃস্ফূর্ত তো নয়, যে চাপের প্রভাবে গমনটা ঘটবে। তাহলে এটাকেই আমরা বলেছিলাম বিপরীত অভিস্রবণ, অভিস্রবণের উল্টোটা ঘটে। দেখো এইটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু জলের পরিশোধন করতে পারি, লবণমুক্ত জল, লবণাক্ত জল বা এরকম আবর্জনাযুক্ত জল, সেটাকে কি আমরা পরিশোধন করতে পারি। ঠিক যেটাকে বলে রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ, যেটা সাধারণত ওয়াটার পিউরিফায়ারের গায়ে লেখা থাকে আরও। ঠিক, রিভার্স অসমোসিস। এবার দেখো তারপরে কি লেখা আছে, যে ফ্যারাডে সূত্র থেকে ফ্যারাডে, অ্যাভোগাড্রো আর ইলেকট্রনের আধানের মধ্যে সম্পর্ক নির্ণয়। দেখো আমরা ফ্যারাডের সূত্র থেকে তো এটা পেয়েছি যে 1 গ্রাম আয়ন সমান সমান কি 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন ইন্টু তার যোজ্যতা। আবার দেখো 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন মানে আমরা জানি 1 ফ্যারাডে। 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন কতটা তড়িৎ পরিবহন করে, 1 ফ্যারাডে তড়িৎ পরিবহন করে। তাহলে তুমি আমাকে বলো যে 1 গ্রাম আয়নে আধানের সংখ্যা কত। আমরা জানি 1 গ্রাম, যে 1 গ্রাম মোল বা এক মোল বা বলি 1 গ্রাম অণু বা 1 গ্রাম পরমাণু, এই ধরনের কম্পাউন্ডে পার্টিকেলের সংখ্যা বা কণার সংখ্যা কত হয়, অ্যাভোগাড্রো। তাহলে এখানেও তাই হবে, আধানের সংখ্যা অ্যাভোগাড্রো। এবার দেখো আমরা পেয়েছি যে এটা কি পেলাম, যে এন যোজ্যতা সম্পন্ন 1 গ্রাম আয়নের সংখ্যা বা আধানের সংখ্যা কতটা হবে, এন ইন্টু ফ্যারাডে, মানে এন ফ্যারাডে। এক তুল্যাঙ্ক হলে 1 হতো। এন যোজ্যতা সম্পন্ন বলেছে, আবার বলেছে এন যোজ্যতা, তাহলে এন ফ্যারাডে হয়েছে। এবার দেখো এই এন যোজ্যতা সম্পন্ন একটা আয়নের আধান কত হবে। দেখো 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন, তাহলে একটা আয়ন কত হবে, এই যে ফ্যারাডে ছিল, যেই আমাদের তড়িতের পরিমাণটা ছিল, এটাকে কি আমরা অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করলাম। দেখো ইলেকট্রনের একটা আধান হলো ই। আমরা জানি এই সাধারণত কোনো একটা মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে এটা কি হয়ে যায়, একটা ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায়। ঠিক, তার মানে ওটা কি একটা একযোজি ক্যাটায়ন বা অ্যানায়নে হয়, একটা ইলেকট্রন নিলে, দুটো নিলে 2+ বা 2- হবে। তার মানে আমরা বলতে পারি এন যোজি বা এন যোজ্যতা সম্পন্ন ক্যাটায়ন বা অ্যানায়নের আধানের পরিমাণ কত হবে, +NE বা -NE। ঠিক, এন সংখ্যক ইলেকট্রনের আদান বা প্রদান হয়েছে, তাহলে এই NE, আর এটাও তো আমরা পেয়েছি এন যোজ্যতা সম্পন্ন একটা আয়নের আধান, সেটা NF/N। এই এনটা কি যোজ্যতা, এফটা কি ফ্যারাডে, এনটা কি অ্যাভোগাড্রো। তাহলে এই NE আর এই NF/N এটা কি সমান, এটাও তো একটা মানে একটা আধানেরই পরিমাণ। ঠিক, তারপরে দেখো এটা সমান করে দিলে আমরা কি পেয়ে যাবো, E=F/N। এটাই কিন্তু আমাদের ফ্যারাডে, অ্যাভোগাড্রো সংখ্যা আর ইলেকট্রনের আধানের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এটাও জানি যে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের আধান মানে 1 ফ্যারাডে, এখান থেকেই বোঝা যায়। ঠিক, তারপরে দেখো কি বলেছে, যে ডি নম্বর কোশ্চেনটা, একটা শূন্যক্রম বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের মান 1.386 মোল পার লিটার। বিক্রিয়াটির অর্ধায়ু দিয়ে আছে 20 সেকেন্ড। ঠিক, আমরা জানি এর অর্ধায়ুর সাথে এর কী সম্পর্ক, T ½=A0/2 কে আমি আবার করেছি, তোমাদের যদি মনে থাকে তোমরা বসিয়ে দেবে। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, যে আমাদের K=A0/2 T½ তাহলে T½ এর মান দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে কি আমাদের হার ধ্রুবক পেয়ে গেলাম। এইবার এই হার ধ্রুবকটাকে আমরা কাজে লাগাবো। দেখো আমাদের মাদার ইকুয়েশনটা আবার লিখি, A0 - A=KT। টিটা আমরা জানি আমাদের কি বলেছে, 30 সেকেন্ড পরে কতটা হবে। কে এর মান আমরা বের করে নিলাম একটু আগে, A0 তো আমাদের দেয়া আছে, তাহলে এর মানটা আমরা জানি না, মানে ওই মোমেন্টে কতটা বিক্রিয়ক পড়ে থাকবে, তাহলে এটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এই ইকুয়েশনে বাকিগুলোর মান বসিয়ে দাও, তাহলে দেখো শুধু এ, মানে ওই মোমেন্টে কতটা বিক্রিয়ক পড়ে থাকবে সেটা কিন্তু পেয়ে যাবে। ঠিক, এটা কি বলেছে, ইথাইল অ্যাসিটেটের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। সাধারণত ইথাইল অ্যাসিটেট বা এই ধরনের এস্টারের আম্লিক বা ক্ষারীয় যাই আদ্র বিশ্লেষণই হোক না কেন, এটা কি একটা সিউডো ফার্স্ট অর্ডার ছদ্ম একক্রম বিক্রিয়ার উদাহরণ। তাহলে এদের হারটাকে আমরা কে ইন্টু শুধুমাত্র ইথাইল অ্যাসিটেটের গাঢ়ত্বের উপরে নির্ভর করবে, তাহলে টু দি পাওয়ার 1, তাহলে ক্রমটা কত হয়ে গেল 1। দেখো যদি এটা মৌলিক বিক্রিয়া হতো তাহলে আমাদের দেখো একটা ইথাইল অ্যাসিটেট, একটা H2O আর একটা OH এর সাথে বিক্রিয়া হতো, তাহলে ওই মৌলিক বিক্রিয়ায় আমাদের আণবিকতা কত হয়ে যেত 3। ঠিক, তারপরে দেখো কি বলেছে, বলেছে কোনো একটা বিক্রিয়কের গাঢ়ত্ব যদি দ্বিগুণ করো,
মানে একটা রেট আছে, একটা রেট এক্সপ্রেশন আমরা লিখে নিলাম, রেট ইকুয়ালস টু কে ইন্টু আর টু দি পাওয়ার এন। ধরে নিলাম রিয়াকশনটা কি হচ্ছে, আর থেকে পি তৈরি হচ্ছে, nth অর্ডার রিয়াকশন মানে এন ক্রমের বিক্রিয়া। এবার আমাকে বলো যে নর্মাল আমরা দেখতে পারি তাহলে রেট ইকুয়ালস টু যেটা ছিল, এবার আমি কি করেছি এই আরটাকে দ্বিগুণ করে দিয়েছি। তাহলে কি লিখতে পারি আমরা এই ইকুয়েশনে, ধরো রেটটা পরিবর্তন হয়ে রেট প্রাইম হয়ে গেছে, তাহলে কে ইন্টু আর এর জায়গায় টু আর টু দি পাওয়ার এন, এই টুটা বাইরে বেরিয়ে এলে টু টু দি পাওয়ার এন, বাকিটা পড়ে থাকলো। তাহলে এখন বলেছে এখন যে রেটটা হয়েছে পরিবর্তিত রেটটা, সেটা আগের রেটের কত গুণ হয়ে গেছে, সেটা আগের রেটের 4 গুণ হয়ে গেছে। ঠিক, তাহলে এই রেটটা কি হয়েছে, আগের রেটের এখন 4 গুণ হয়ে গেছে। তাহলে দেখো আমাদের কিন্তু এখানটায় কি হয়ে যাবে, এইরকম এক্সপ্রেশন পাবো। তাহলে টু টু দি পাওয়ার এন মানে কি 2 স্কোয়ার, এই যে এটাকে আমরা 4টাকে কি 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে এন ইকুয়ালস টু 2। ঠিক, এন ইকুয়ালস টু 2। দেখো আর একটা অপশন দিয়েছিল 3 গুণ করলে 9 গুণ হয়, ওটা করেও তোমরা দেখতে পারো। তাই একটা করেই আমাদের কিন্তু ক্রম বেরিয়ে গেছে। ঠিক, তারপরে দেখো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক, আমরা বলেছিলাম যে এই মানটা সবসময় মনে রাখবে, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। ঠিক, এবার এখানে যত ক্রমই বলুক তুমি এনের জায়গায় সেইটা মান বসাবে, তাহলেই হবে 1 মাইনাস 1 দ্যাট মিনস 0, তার মানে এই পার্টটা অফ হয়ে যাবে, শুধু সেকেন্ড ইনভার্স। এটা মনে রেখে দিও যে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য শুধুমাত্র সেকেন্ড ইনভার্সই হয়। ঠিক, আর যদি আমাদের মাদার ইকুয়েশন মনে থাকে তাহলে আমাদের কোনোটা স্পেশালি মনে রাখার দরকার নেই, আমরা ওখান থেকে বের করতে পারবো। ঠিক, তারপরে দেখো কি বলেছে, একটা 3 এর 1 নম্বর ছদ্ম একক্রম বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। ধরো এইটা নিয়ে আলোচনা আমরা এর আগে অনেকবার করেছি, তাও আরেকবার বলছি। দেখো কোনো দ্রবণে কোনো বিক্রিয়া ঘটছে, তাদের মধ্যে যদি একাধিক বিক্রিয়ক থাকে কিন্তু আমাদের বিক্রিয়ার হারটা শুধুমাত্র একটা বিক্রিয়কের ওপরেই নির্ভর করে, তাহলে এই ধরনের বিক্রিয়াকে কিন্তু ছদ্ম একক্রম বিক্রিয়া বলে। ঠিক, ধরো কোনো এই ধরনের সুক্রোজের আদ্র বিশ্লেষণ বা ইথাইল অ্যাসিটেটের কোনো এস্টারের আদ্র বিশ্লেষণ, এগুলো কি হয়, একটা ছদ্ম একক্রম বিক্রিয়ার উদাহরণ হয়। ঠিক, দেখো 3 এর 2 নম্বর অঙ্কটা দিয়েছে 2N2O5 থেকে 4NO2 প্লাস O2 তৈরি হয়েছে, সাথে কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে যে বলেছে একটা বদ্ধ পাত্রে করা হয়েছে, মোট চাপ বলে দিয়েছে 30 সেকেন্ড মানে 30 মিনিট পরে পাত্রটির মোট চাপ বলে দিয়েছে, আর বিয়োজন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেলে, আর এটা যদি ফার্স্ট অর্ডার রিয়াকশন আমি ধরি, আর এটা ফার্স্ট অর্ডার রিয়াকশনও আমাদের জেনে রাখা দরকার, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু কমপ্লিট হতে আমাদের অসীম সময় লাগবে। তাহলে আমরা না একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা লিখি। দেখো এই ধরনের কোনো একটা গ্যাসিয়াস স্পিসিস হলে তাদের চাপ দিয়ে আমরা কি করে লিখি, দেখো অ্যাট টি ইকুয়ালস টু 0 আমরা কি লিখতে পারি, এটাকে পিআই ধরে নিলাম, ইনিশিয়াল প্রেশার। ঠিক, তার মানে তখন তো আমাদের প্রোডাক্ট স্টার্ট হয়নি, 0 0 আছে। এবার দেখো এক টি মানে যে কোনো সময় টি সময় এটা কতটা হয়েছে, দেখো এর আগে স্টয়সিওমেট্রি 2 আছে, তার মানে এটা কতটা বাকি পড়ে রয়েছে, পিআই মাইনাস 2x। এটা যদি 1 থাকতো তাহলে পিআই মাইনাস এক্স লিখতাম। ঠিক, এবার দেখো কি বলেছে, তার মানে এটা কতটা আছে 4 ইন্টু এক্স, এর স্টয়সিওমেট্রি আছে 4, এটা কি 1, তার মানে শুধু এক্স। ঠিক, এইবার আমরা দেখো এইটাকেই আমাদের কাজে লাগিয়ে আমাদের দিয়ে দিয়েছে আমাদের এই সময়, মানে টি ইকুয়ালস টু 30 মিনিটে আমাদের বলে দিয়েছে মোট চাপ। তাহলে আমরা মোট চাপ করতে পারি এটা প্লাস এটা প্লাস এটা, দেখো আমরা করে নিয়েছি। তার মানে এই ভ্যালুটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে কত, এই যে 284.55 Hg। ঠিক, আরেকটা জিনিস দেখি যে আমাদের কি বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেলে, দেখো টি ইকুয়ালস টু ইনফিনিটি হলে তাহলে কি হবে, এই যে এই পার্টটা কি পুরোপুরি শেষ হয়ে যাবে, এই পার্টটা পুরোপুরি শেষ হতে গেলে আমাদের এক্সটাকে কি হতে হবে, PI/2 হতে হবে। তাহলে 2 2 কেটে যাবে, PI হয়ে গেল, তাহলে দেখো কেটে গেল, পুরোটা N2O5 কমপ্লিট শেষ হয়ে যাবে। তাহলে এই পার্টটাতেও আমরা এক্সের জায়গায় PI/2 বসাই। তাহলে এখন আমাদের যে চাপটা রইবে, তাহলে এটার জন্য তো হবে না, তাহলে শুধু এই দুটোর জন্য, তাহলে এই দুটোর জন্য যে চাপটা পাবো 5PI/2, এটাও দেখো বলে দিয়েছে এই মোট চাপটা বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেলে কত হয়ে যায়, 584.5 mmHg। তাহলে এখান থেকে আমি শুধু পিআই এর মানটা পেয়ে যাব, মানে ইনিশিয়াল প্রেশারটা। এই ইনিশিয়াল প্রেশারটা আমরা এই এক্সপ্রেশনে বসাবো, তাহলে কি আমি এক্স এর মানটা বের করে নিতে পারবো। দেখো এক্স এর মানটা আমার বেরিয়ে গেছে। এবার এক্স এর মানটা বেরিয়ে যাওয়ার পরে আমরা কি করলাম, যে আমাদের যে মাদার ইকুয়েশন জানি আমরা ফার্স্ট অর্ডারের জন্য কে ইকুয়ালস টু 1/t ln a0/a, অনেকে লগ নিয়ে এখানে 2.303 গুণ করে। দেখো আমরা এই lnই রাখি। দেখো আমরা জানি এই a0 এই কনসেন্ট্রেশন টার্মটা আমরা কি প্রেশারের সাথে কি সমানুপাতিক হয়। তাহলে এই টার্মটাও এই অ্যাট ইনিশিয়ালি আমাদের কত ছিল, পিআই ছিল, আমরা ধরে নিয়েছিলাম ইনিশিয়ালি, কিন্তু কিছু সময় পরে এটা কি হয়ে গেছিলো, PI-2x। ঠিক, এটা কিছু সময় পরে আমাদের এতটা বিক্রিয়ক বাকি পড়েছিল, তার মানে এটা আমাদের ওর চাপটাই হবে। ঠিক, এবার দেখো পিআই এর মানও বের করে নিয়েছি, আবার এক্স এর মানও বের করে নিয়েছি, আমরা তাদের মান এখানে বসালাম, বসিয়ে দেখো আমাদের রেট কনস্ট্যান্ট কিন্তু আমাদের বেরিয়ে গেছে। ক্লিয়ার? তারপরে দেখো কি বলেছে, যে XeF4 কিভাবে প্রস্তুত করা হয়। সাধারণত জেনান গ্যাসের সাথে ফ্লুরিনের দেখো 1:5
এই ধরনের রেশিওতে যদি বিক্রিয়া করাও 873 কেলভিন, এটা মনে না রাখলেও হবে, কিন্তু প্রেশারটা একটু মনে রাখতে পারলে ভালো, যে 7 বার প্রেশারে তোমার কি এটা বিক্রিয়া করে XeF4 তৈরি করে। ঠিক, এবার এর মানে এর কি বলছে, জিওমেট্রি বের করতে বলেছে। আমরা জানি সেন্ট্রাল অ্যাটম প্রথমে কি জেনন হয়, ওর বাইরের কক্ষপথে 8টা রয়েছে, এই 4টা কি এরকম করে +4 / 2, তাহলে ওর স্টেরিক নাম্বার বেরিয়ে গেল 6। 6 হলে কি হয়, অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়। অক্টাহেড্রাল মানে কি 6 দিকে 6টা। ঠিক, তার মধ্যে দেখো 4টে আমাদের বন্ডিং আছে আর 2টো কি লোন পেয়ার আছে, তাহলে ওদের শেপ বা দেখতে কীরকম হবে বা গঠন কীরকম হবে, শেপটা কিন্তু একটা স্কোয়ার প্ল্যানার বা একটা সামতলিক বর্গাকার হবে। ঠিক, তারপরে দেখো কি বলেছে, H3PO2, H3PO3 আর H3PO4 এদের কি বলেছে আমাদের অ্যাসিডিটির ক্রম। দেখো তুমি আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা +1 আছে, এর অক্সিডেশনটা +3, এটা +5, কারণ জারণ সংখ্যা বাড়লে অ্যাসিডিটি বাড়ে, এটা কিন্তু কনসেপ্টটা ভুল। ঠিক, আর একটা কি দেখো, এটা স্ট্রাকচারটাকে আমরা এইভাবে লিখতে পারি, H3PO2, এটা H3PO3 স্ট্রাকচার, এটা H3PO4 স্ট্রাকচার। মনে হতে পারে এখানে একটা উইচ আছে, এখানে তো 2টো আছে, এখানে তো 3টে আছে বা 4টা আছে এখানে, তাহলে কি হয় আমাদের মনে হতে পারে যে এরকম করে কি আমাদের অ্যাসিডিটি প্রচুর বেড়ে গেছে। ঠিক, অ্যাসিডিটি প্রচুর বেড়ে গেছে, তাহলে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। এখানে কারণটা কি, আমরা যে কোনো অ্যাসিডিটি বের করতে গেলে আমরা কি করতে হয়, তাদের অনুবন্ধী হার দেখতে হয়, কনজুগেট বেস দেখতে হয়। দেখো এর একটা H+ বেরিয়ে গেলে যেটা তৈরি হয় এটা অনুবন্ধী হার হয়, এরটা বেরিয়ে গেলে এটা, এরটা বেরিয়ে গেলে এটা। দেখো এর অনুবন্ধী হারটা অতটা স্টেবিলাইজ নয়, কারণ এই যে এই ইলেকট্রনটা এ যে দেবে কারোর সাথে রেজোনেন্স তো করতে পারবেই না, উল্টো এই যে এই অক্সিজেন এই অক্সিজেন এই অক্সিজেনের লোন পেয়ার ফসফরাসকেও ইলেকট্রন দিচ্ছে, তার মানে ফসফরাস এই অক্সিজেনের মাইনাস চার্জটাকে স্টেবল করতে পারবে না। দেখো এইটাতে কিছুটা হলেও একটা ডাবল বন্ড রয়েছে। ঠিক, তাহলে এটা কিছুটা হলেও এরকম করে রেজোনেন্স করে ও কিন্তু কিছুটা স্টেবল করতে পারবে। তার মধ্যে একটা দেখো আবার ডিসঅ্যাডভান্টেজ কি আছে, একটা OH আছে যে যার উপরে লোন পেয়ারটা আবার কি ফসফরাসকে কিছুটা দেবে, মানে কিছুটাও হিন্ডার্ট করবে, কিন্তু এখানে দেখো ওরকম কোনো OH নেই যার উপর লোন পেয়ার ওকে হিন্ডার্ট করতে পারে, কারণ এটা শুধুমাত্রই কি করতে পারবে, স্টেবল করতে পারবে। তার মানে স্টেবিলিটির ক্রম করে যদি করি, এটা সবচেয়ে বেশি স্টেবল, দেন এটা, দেন এটা। তার মানে ওদের যে মাদার অ্যাসিডটা, তার মানে এর মাদার অ্যাসিডটা সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে, দেন এটা, দেন এটা। তার মানে এটা সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে, দেন এটা, দেন এটা। ক্লিয়ার? দেখো তারপরের কোশ্চেনটা বলেছে H2SO8, এটাকে কি বলা হয়, এটাকে মার্শালাস অ্যাসিড বলে। দেখো মার্শালাস অ্যাসিড বা পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড বলা যেতে পারে। দেখো এটা ওদের স্ট্রাকচার। ঠিক, H4P2O7 পাইরোফসফরিক অ্যাসিড। দেখো এই ফসফরিক অ্যাসিডের এই যে এই ও দুই দিকে দুটো লিঙ্ক থাকলে এটা পাইরো অক্সিজেন বলে, তাহলে এটাকে পাইরোফসফরিক অ্যাসিডও বলে। ঠিক, তারপরে দেখো কি বলেছে যে অথবা কি ঘটে সমীকরণ ধরা হলো, উষ্ণ ও গাঢ় NaOH এর সাথে বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়া আমরা আগেও পড়েছি, দুটো বিক্রিয়া হয়, একটা উষ্ণ গাঢ় আর একটা শীতল লঘু। দেখো উষ্ণ গাঢ়তে কি তৈরি করে, রিয়াকশনটা মোটামুটি একই হয়। উষ্ণ গাঢ়তে এটা ক্লোরেট তৈরি করে, আর শীতল লঘুতে এটা কি NaOCl তৈরি করে, হাইপোক্লোরাইড তৈরি করে। ঠিক, তারপরে দেখো কি বলেছে যে সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন অস্থায়ী কিন্তু ক্লোরিনের বিরঞ্জন স্থায়ী কেন। সালফার ডাইঅক্সাইডের এটাও আমরা বহুবার করেছি, সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জনে কি হয়, বিজারণ ধর্মী হয়, কারণ ওটা বিজারণ, সালফার ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়ায় জায়মান হাইড্রোজেন তৈরি করে, সেটা আমাদের কালার্ড এজেন্টকে এর সাথে বিক্রিয়া করে ওটা কি বিরঞ্জিত করে, এবং ওই বিরঞ্জনে যেটা তৈরি হয় সেটা কি বিজারিত পদার্থ, বায়ুমণ্ডলের অক্সিজেনের প্রভাবে আবার ওই বিজারিত পদার্থটা জারিত হয়ে আবার কি ওর কালার ফিরে আসতে পারে, সেই জন্য এটা কি হয়, এটা অস্থায়ী হয়। কিন্তু ক্লোরিনের বিরঞ্জনে সাধারণত ক্লোরিন জলের সাথে বিক্রিয়ায় জায়মান অক্সিজেন তৈরি করে, তার মানে যে আমাদের কালার যে রঙিন পদার্থটা যে রয়েছে তাকে কি ওই জায়মান অক্সিজেন গিয়ে বিরঞ্জিত করে, তার মানে জারণের ফলে তৈরি, আর জারণের ফলে তৈরি হওয়াতে ও কিন্তু আর কারোর দ্বারা জারিত হয়ে আর যে ও মানে বিজারিত হয়ে ও যে ফেরত চলে যাবে তা কিন্তু হবে না, তার মানে এটা কিন্তু স্থায়ী হবে। ঠিক, তারপরে দেখো NCl3 আর PCl3 আদ্র বিশ্লেষণের তুলনা। দেখো NCl3 এরকম হয়, দেখো নাইট্রোজেনের কোনো ভ্যাকেন্ট ডি নেই বা এরকম কোনো ফাঁকা অরবিটাল নেই যেখানে কি অক্সিজেনের লোন পেয়ার কি নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটাতে পারে, কিন্তু ক্লোরিনের আছে, এটা কি 3D রয়েছে। দেখো ক্লোরিনের আছে বলে ক্লোরিনের উপর অ্যাটাক করলো, তাহলে এটা কি হয়ে গেল, এবার OH2+ হয়ে গেল, নাইট্রোজেনের লোন পেয়ারটা এইচটাকে নিয়ে নিল, তাহলে কি নর্মাল, দেখো এই যে আর এই যে এটা নিয়ে নিলে এটা ছেড়ে দিল, দেখো এই NCl বন্ডটা ভেঙে গেল, তাহলে কি তৈরি হলো, একদিকে H দুদিকে দুটো Cl, তাহলে সাথে HOCl হাইপোক্লোরাইড তৈরি হয়েছে। তারপরে দেখো এইটা আবার দুই অণু ওয়াটারের সাথে সেমভাবে বিক্রিয়া করে, দেখো পুরো তো সব দিকেই আমার কি HH করে দিল, আর আরও দুটো HOCl বের করে দিল। ঠিক, এই বিক্রিয়াটাই যখন PCl3 সাথে করবে, ফসফরাসের কিন্তু ভ্যাকেন্ট ডি রয়েছে, তাহলে অক্সিজেন গিয়ে কিন্তু ফসফরাসকে অ্যাটাক করবে নাকি ক্লোরিনকে। দেখো ফসফরাসকে অ্যাটাক করলে একটা ক্লোরিন খুলে গেল, খুলে যাওয়ার সময় যখন এই যে জলটা বিক্রিয়া মানে অ্যাটাক করবে তখন কি OH2+ হয়ে থাকবে, একটা হাইড্রোজেন ছেড়ে দেবে H+,
ওই H প্লাস আর এই Cl বেরিয়ে গিয়ে কি হয়ে যাবে, দেখো দুটো Cl রয়েছে আর একদিকে একটা OH হয়ে গেল, তাহলে ওই H আর এই Cl বেরিয়ে HCl তৈরি করলো। এটা আরও ফার্দার আরও 2 অণু জলের সাথে বিক্রিয়া করে সেম আরও দুটো OH নিয়ে আসলো, তাহলে POH হোল থ্রাইস, ঠিক, আর দুটো HCl তৈরি করে দিল, ঠিক। Thank you guys for watching the video. Please like, share and subscribe. If any doubt arises, please comment.